আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। ইয়েস স্যার। আমরা গত ক্লাসে দেখলাম হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল যে ইকুয়েশন আছে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন দেখলাম। এটাকে আমরা সাইন দিয়েও প্রকাশ করতে পারি বা কস সাইন দিয়ে প্রকাশ করতে পারি অথবা এক্সপোনেনশিয়াল ফর্মে প্রকাশ করতে পারি। তো এক্সপোনেনশিয়াল ফর্মে প্রকাশ করলে এটা প্রকাশ করা যায় হচ্ছে x1 + c1 একটা ধ্রুবক থাকবে e টু দ্য পাওয়ার তো এটা যদি আমরা ডিফারেনশিয়াল এক্সপোনেনশিয়াল ফর্মে প্রকাশ করি তাহলে এটা লেখা যায়। তো সাধারণত আমরা যে কাজটা করি স্পেশাল সলিউশন হিসাবে যে কোনো একটা পার্ট নিই, যে x = a e টু দ্য পাওয়ার i ওমেগা t অথবা x = a e টু দ্য পাওয়ার মাইনাস i ওমেগা t, যে কোনো একটা আমরা সলিউশন নিই। কারণ হচ্ছে যে আমরা যে কোনো একটা কোএফিসিয়েন্ট শূন্য হয়ে যায়, যে কোনো একটা ধরে আমরা এটা নিই। অথবা আমরা এটা যে জেনারেল সলিউশন পাই cos এর আগেটা cos থিটা, হয়তো x = a cos থিটা অথবা x = b cos sin থিটা, যেটাই নেই এটা তাদের স্পেশাল সলিউশন হয়ে যায়। যেমন আমরা এটার মধ্যে বের করছি কি, এটা হচ্ছে তার একটা স্পেশাল সলিউশন সাইন টার্ম, এটাকে আমরা cos এর রূপান্তরিত করে দিচ্ছি। তো আজকে দেখবো এই যে ডিসপ্লেসমেন্ট, একটা সিম্পল হারমোনিক মোশন প্রদর্শন করে এরকম একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্টের সাথে তার ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশনের যে রিলেশন, সেই রিলেশনটা দেখবো এবং গ্রাফিক্যাল যে ভেরিয়েশনটা, সেই ভেরিয়েশনটা দেখবো। comparative study, the graphical representation. আমরা ডিসপ্লেসমেন্ট অলরেডি দেখছি, velocity and acceleration. Okay. একটা কণা যখন একটা সার্কুলার পথে ঘুরবে, তার যে ডিসপ্লেসমেন্টের যে কার বা একটা স্প্রিং যদি সিম্পল হারমোনিক ভাইব্রেশন দেয়, হ্যাঁ, যদি কোনো ফেজ রিলেশন না থাকে তাহলে আমরা এরকম একটা গ্রাফ পাইছি, যেটাকে হচ্ছে ম্যাথমেটিক্যালি আমরা প্রকাশ করছি x = হচ্ছে a sin ওমেগা t। ওকে, যে আমাদের ডেল্টার মান 0 ধরছি, ডেল্টা মান ধরে এটা করা যাবে। ওকে, আবার এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এখন যদি আমরা ভেলোসিটি রিলেশনটা দেখি, হ্যাঁ, এদিকে হচ্ছে টাইম আর এদিকে হচ্ছে এক্স, এদিকে এক্স এদিকে টাইম, তাহলে ভেলোসিটি v = আমরা কি জানি, v = হচ্ছে dx/dt, dx এর জায়গায় আমরা লিখতে পারি a, এদিকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে cos ওমেগা t, একটা ওমেগা আসবে বাইরে, তাই তো নাকি? এখন টাইমের সাপেক্ষে যদি এটা আমরা করতে যাই, দেখো এই যে আমাদের যে টাইম শূন্য বসাই, টাইম যদি শূন্য বসাই তখন এই যার মধ্যে ভি এর মান ম্যাক্সিমাম আসে। ম্যাক্সিমাম কত আসে? ওমেগা এ, কারণ টি এর মান শূন্য বসালে এই টার্মটা 1 হয়, তাহলে ভি = হচ্ছে ওমেগা। তো ম্যাক্সিমাম ভ্যালু তার আমি ওমেগা এদিকে ওমেগা দিলাম। তো ওমেগা এটা প্লাস মাইনাস দুটোই হতে পারে। তো এই যার মধ্যে তার মানে তার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ওমেগা। আর যখন আমি টি এর মান, দেখো টি এর মান যখন আমি টি = t/4 দেই, কি আসে? টি এর মান যদি t/4 দেই
টি এর মান t/4 দিলে কি আসে? শূন্য আসে না? ওকে, তো এটার মধ্যে হচ্ছে টি এর মান যখন শূন্য তখন হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু পাই। টি এর মান t/4 বা t/2 এই ভ্যালুগুলো যদি দেই তাহলে আস্তে আস্তে তার ভ্যালু কমতে থাকবে, কমে এটার মধ্যে এই ম্যাক্সিমাম ভ্যালু থেকে অর্থাৎ এটার যখন শূন্য, এটা সহজ কথা, আমরা একটু তার ফিগারটা অঙ্কন করি তাহলে আর একটু সুবিধা হয়। ফিগারের মধ্যে অঙ্কন করে একটা পেন্ডুলাম দিয়ে দিই, পেন্ডুলাম দিলে তোমাদের একটু সুবিধা হবে বুঝতে। এই জায়গাতে একটা পেন্ডুলাম আছে, এই পেন্ডুলামটা দুলতে দিতে এই জায়গাতে একবার যাবে, আবার দুলতে দিতে এই জায়গাতে একবার আসবে। এখন যখন টাইম শূন্য, ওকে, আমরা এই জায়গার মধ্যে ধরে নিছি যখন টাইম শূন্য তখন তার ডিসপ্লেসমেন্ট শূন্য। মানে কি? মানে হচ্ছে বস্তুটা টাইম, এটা একটু দেখো, এটার ক্ষেত্রে বলি, যখন টাইম শূন্য তখন তার ডিসপ্লেসমেন্ট শূন্য, অর্থাৎ সেই ইকুইলিব্রিয়াম পজিশনই আছে, অর্থাৎ এই জায়গার মধ্যে x হচ্ছে শূন্য, অর্থাৎ এদিকে তার কোনো ডিসপ্লেসমেন্ট নাই, এই জায়গাটা হচ্ছে x শূন্য, এদিকে তার কোনো ডিসপ্লেসমেন্ট নাই, এদিকে কোনো তার ডিসপ্লেসমেন্ট নাই। ওকে, তার মানে হচ্ছে এই জায়গা থেকে সে যদি এদিকে যায় আবার এদিক থেকে এদিকে আসবে, দেন হচ্ছে এই জায়গার মধ্যে একটা সাইন ওয়েভ আমরা পাবো। এখন ভেলোসিটির ক্ষেত্রে যখন টাইম শূন্য, এই জায়গার মধ্যে কিন্তু আবার টাইমও শূন্য, কারণ আমি এই জায়গা থেকে তার অবজারভেশন শুরু করছি, এটা টাইমও শূন্য, তার মানে এই জায়গা থেকে তার অবজারভেশন শুরু করছি আমি। টাইম যদি শূন্য হয়, টাইম যদি এই জায়গার মধ্যে শূন্য হয়, তাহলে তার ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি কোথায়? ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে x ইকুয়াল যখন শূন্য তখন, অর্থাৎ x ইকুয়াল যখন শূন্য তখন তার ভেলোসিটি ম্যাক্সিমাম। আবার x এর মান যখন ম্যাক্সিমাম হবে, x যখন এই জায়গা থেকে এই জায়গায় যাবে যে কোনো পজিটিভ দিকে, এই জায়গা যখন ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে a, এই জায়গা থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে a ম্যাক্স। ম্যাক্সিমাম ভ্যালুতে যখন যাবে কণাটা এই জায়গার মধ্যে গিয়ে এসে স্থির হয়ে যাবে, অর্থাৎ এই জায়গার মধ্যে তার ভেলোসিটি হবে শূন্য, আবার এদিকে তার ভেলোসিটি হবে শূন্য, এটা যদি নেগেটিভ দিকে তার ইয়েটা হয়, তার মানে হচ্ছে এটার ম্যাক্সিমাম ভ্যালু আর ভেলোসিটির ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু, এটার মিনিমাম ভ্যালু ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে হচ্ছে এই গ্রাফ থেকেও আমরা এই অ্যানালজি ব্যবহার করে এটা আমরা অঙ্কন করতে পারি যে এটার সাথে যদি আমরা একটু ইয়ে করি, ওকে, একটু এদিক সেদিক হবে, এদিক সেদিক হওয়ার কারণটা হচ্ছে ওটা শুরুতে একটু এলোমেলো হয়ে গেছে ওই গ্রাফটা, এক বড় এক জায়গায় ছোট। ওকে, তার মানে হচ্ছে এটার যখন মিনিমাম অর্থাৎ x মিনিমাম শূন্য, তখন এই বস্তুটা এদিক দিয়ে যখন যাবে তখন তার ভেলোসিটি ম্যাক্সিমাম থাকবে, অর্থাৎ এই জায়গার মধ্যে ভেলোসিটি ম্যাক্সিমাম থাকবে। তো ম্যাক্সিমাম ভ্যালু হলে তার মানে এই জায়গার মধ্যে, আর ডিসপ্লেসমেন্ট যখন ম্যাক্সিমাম, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট যখন ম্যাক্সিমাম তখন তার ভেলোসিটি মিনিমাম। তার মানে হচ্ছে গ্রাফটা এদিকে নেমে এইভাবে নেমে এই জায়গা ম্যাক্সিমাম হয়ে এই জায়গা আবার মিনিমাম হয়ে নিচের পার্ট দেখতে পাচ্ছি না স্যার। ম্যাক্সিমাম। দেখো, আমরা তো এটা তো বুঝছি যখন ডিসপ্লেসমেন্ট এই জায়গা থেকে আসো, একটু বুঝে আসি, যখন ডিসপ্লেসমেন্ট শূন্য, এই একটা কণাকে যদি দোল দিতে দিলে এই জায়গার মধ্যে তার ভেলোসিটি ম্যাক্সিমাম হবে, এই জায়গার মধ্যে তার ভেলোসিটি মিনিমাম হবে। ভেলোসিটি মিনিমাম মানে হচ্ছে শূন্য, কারণ হচ্ছে এই জায়গায় গিয়ে কিছুক্ষণের জন্য সে স্থির হয়ে আবার ব্যাক করবে। ওকে, তো এখন তখন টাইম যখন শূন্য তখন x শূন্য, তখন টাইম যখন শূন্য তার ডিসপ্লেসমেন্টও শূন্য,
তো টাইম যখন শূন্য, আমরা এই জায়গায় ডিসপ্লেসমেন্ট শূন্য বসাইছি। আবার টাইম যখন এই জায়গা থেকে এই জায়গায় গেল, দেখো এই জায়গা থেকে কণাটা ঘুরে এই জায়গায় হয়ে আবার এই জায়গায় আসা, তাহলে তার পূর্ণ একটা কম্পন হলো। তো পূর্ণ কম্পনটা সম্পূর্ণ করতে তাদের সময়টা টাইম পিরিয়ড লাগে। তাহলে এই জায়গা থেকে এই জায়গা যাইতে তার সময় টোটাল টাইম পিরিয়ডের 4/4 বোঝা যাচ্ছে না? স্যার আপনার ডিভাইসটা একটু উপরে নিলে হয়তো ভিউ বেশি আসবে। ভিউ বেশি আসলে তোমাদের ক্লিয়ার বুঝবো না। ওকে, দেখো এই যার মধ্যে দেখো যখন টাইম শূন্য, অর্থাৎ আমি ধরতেছি কণাটা এভাবে দুল দিচ্ছি, আমি পর্যবেক্ষণ শুরু করছি কখন, যখন হচ্ছে কণাটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশনকে পাস করলো। তো ইকুইলিব্রিয়ামকে যখন পাস করলো তখন টাইম শূন্য, কারণ আমার অবজারভেশন শুরু, তখন ডিসপ্লেসমেন্টে শূন্য। তো কণাটা এই জায়গা থেকে এই জায়গায় গিয়ে আবার এদিক দিয়ে হয়ে এই জায়গায় গিয়ে আবার এই জায়গায় আসা, এটা হচ্ছে ওয়ান অসিলেশন। অথবা এই জায়গা থেকে কণাটা গিয়ে এদিকে গিয়ে আবার এই জায়গায় আসা, ওয়ান অসিলেশন। তাহলে কণাটা এই জায়গা থেকে এই জায়গায় যাবে একবার, এই জায়গা থেকে এই জায়গায় একবার, আবার এই জায়গায় যাবে, আবার এই জায়গায় আসবে। তার মানে হচ্ছে 4টা পোর্শন। মানে এই জায়গা থেকে এই জায়গা থেকে যে সময়টা লাগবে সেই সময়টাকে তার টোটাল যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডকে 4 দ্বারা ভাগ করলে যেটা পাবে সেটাই, সেই সময়টাই হচ্ছে এই জায়গা থেকে এই জায়গায় যাওয়ার সময়টা, তাই না? ওকে, জি স্যার। এই যে তাহলে তাহলে এই জায়গা থেকে কণাটা যদি এই জায়গায় যায়, তাহলে এই জায়গায় গিয়ে কি করবে, স্থির হয়ে যাবে। তাহলে এই সময়ে অর্থাৎ টি/4 যদি বসাই টাইম হয়, তখন কণাটার ভেলোসিটি শূন্য হবে। তো এই জায়গার মধ্যে আমরা তাই করছি, টি/4 বসাও, কণাটার ভেলোসিটি শূন্য হবে। অর্থাৎ টি এর মান যখন শূন্য বসাবা, তুমি যখন টি এর মান শূন্য বসাবা, তখন ওমেগা এ আর টি টি ইকুয়াল টু শূন্য। আর টি এর মান যদি তুমি টি ইকুয়াল টু টি/4 বসাও, তখন হচ্ছে বি এর মান শূন্য পাবা। সেই জিনিসটা এই জায়গার মধ্যে করতেছে যে যে জায়গার ডিসপ্লেসমেন্ট শূন্য সেই জায়গার ভেলোসিটি ম্যাক্সিমাম, যে জায়গার মধ্যে ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গায় কোণাটা ম্যাক্সিমাম জায়গায় গেল, তার মানে তার এই জায়গায় তার ভেলোসিটি শূন্য হয়ে গেল। অর্থাৎ যে জায়গার ডিসপ্লেসমেন্ট বেশি সেই জায়গার ভেলোসিটি কম, যে জায়গার ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট কম সেই জায়গার ভেলোসিটি ম্যাক্সিমাম, যে জায়গার ভেলোসিটি ম্যাক্সিমাম সেই জায়গার ডিসপ্লেসমেন্ট, যে জায়গার ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম ভেলোসিটি ম্যাক্সিমাম, ডিসপ্লেসমেন্ট শূন্য ভেলোসিটি ম্যাক্সিমাম। তার মানে এই যে টাইমগুলো, এই যে পয়েন্টগুলো, এটা হচ্ছে টি/4, আর এই ম্যাক্সিমাম হচ্ছে টি/2, এটা কত 3t/2 হওয়ার কথা, রাইট? এই ভ্যালুগুলো আসবে। আর এটা কি হবে, এটা হচ্ছে টোটাল বড় টি। ওকে, তার মানে এটা হচ্ছে টি/4, আর এটা টি/2, আর এটা 3t/2, আর এটা হচ্ছে টি। অর্থাৎ টি টাইমে তার মানে হচ্ছে সে পূর্ণ কম্পন কমপ্লিট করে আবার একই জায়গার মধ্যে আসলো, পূর্ণ কম্পন কমপ্লিট করে আবার সে একই জায়গায় ম্যাক্সিমাম ভেলোসিটি কোন জায়গায় আসলো, এটা হচ্ছে মিডল পয়েন্ট, এটা ইকুইলিব্রিয়াম পজিশনে আসলো। এখন আসো, এটা আমি টাইমের সাপেক্ষে দেখালাম, এটাকে আমি তার ডিসপ্লেসমেন্ট টাইমের সাপেক্ষে দেখাই। এখন এই ডিসপ্লেসমেন্টকে যদি আমি ভেলোসিটিকে যদি আমি এক্স এর সাপেক্ষে দেখাই, পজিশনের সাপেক্ষে দেখাই, একই জিনিস আসবে। আমি যদি পজিশনের সাপেক্ষে দেখাই, একই রকম গ্রাফই আসবে। পজিশনের সাপেক্ষে, এটা তো টাইমের সাপেক্ষে দেখালাম, পজিশনের সাপেক্ষে দেখাও। x ইকুয়াল টু 0 ভেলোসিটি ম্যাক্সিমাম, x ইকুয়াল টু হচ্ছে ম্যাক্সিমাম এ। ওকে, পজিশনের সাহায্যে আমরা অন্যভাবে আবার দেখাবো। পজিশনের সাহায্যে দেখাতে গেলে এই জায়গার মধ্যে কসটাকে সাইন টার্মে কনভার্ট করে দিতে হবে। সাইন টার্মে কনভার্ট করে দিলে তাহলে x² মাইনাস s² একটা টার্ম থাকবে। তো x এর মান যদি এ বসাও, এ কাটা দেয়, তখন শূন্য হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে আমরা যদি তাকে আমরা ইয়ার সাপেক্ষে দেখাই, অ্যাক্সেলারেশনটা দেখাই, তাহলে অ্যাক্সেলারেশনটা কি আসবে? অ্যাক্সেলারেশনটা দেখো, অ্যাক্সেলারেশন কি আসবে? অ্যাক্সেলারেশন a ইকুয়াল টু হচ্ছে dv/dt, অর্থাৎ এটার মধ্যে ওমেগা স্কয়ার a sin ওমেগা, অর্থাৎ তাহলে এদিকে টি বসাও, টি যদি বসাও তাহলে কি আসবে, টি এর মান শূন্য বসাও, টি এর মান যদি শূন্য বসাও, এই টোটালটা কি আসবে, শূন্য। এই যার মধ্যে মাইনাস একটা আসবে,
কারণ আমরা তো কস কে ডিফারেন্সিয়েট করবো, তাহলে মাইনাস আসবে। তাহলে এ বসাও, টি এর মান 0 বসাও, 0 বসালে কি দাঁড়াবে, এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এ। তার মানে সাইন ওমেগা টি, অর্থাৎ সাইন ওমেগা টি মানে হচ্ছে এই 0 0 বসালে এই টোটালটা 0 আসবে, তার মানে এ 0 আসবে, তার মানে টার্মটা হচ্ছে এই জায়গার মধ্যে। এন্ড টি এর মান যদি তুমি টি বাই 4 বসাও, টি এর মান যদি টি বাই 4 বসাও, অর্থাৎ টি বাই 4, এটাও টি বাই 4, টি বাই 4, তারপর হচ্ছে এটা হলো হাফ, আর এটা হচ্ছে 3t বাই 2, আর এটা হচ্ছে টি। ওকে, f0 টোটাল। এখন টি বাই 4 বসাও, টি বাই 4 বসালে সাইন হচ্ছে এটা 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে ম্যাক্সিমাম, তো সাইন 90 ডিগ্রির মান ম্যাক্সিমাম হবে। তার মানে এই যার মধ্যে ঘটনাটা ঘটবে, যদি ম্যাথমেটিক্যালি দেখি, ভেলোসিটি যেটা ম্যাক্সিমাম, ভেলোসিটি যেটা ম্যাক্সিমাম, অ্যাক্সেলারেশন সে জায়গায় মিনিমাম, ভেলোসিটি যে জায়গায় মিনিমাম, অ্যাক্সেলারেশন সেই জায়গার মধ্যে ম্যাক্সিমাম। এটা যদি আমরা গ্রাফিক্যালি দেখি, দেখো এই ভেলোসিটি এই জায়গার মধ্যে ম্যাক্সিমাম, এই জায়গার মধ্যে ম্যাক্সিমাম, বাট অ্যাক্সেলারেশন তার মধ্যে সবচেয়ে কম, এই বিন্দুতে অ্যাক্সেলারেশন সবচেয়ে কম। অনুরূপভাবে এই জায়গার মধ্যে ভেলোসিটি সবচেয়ে কম, কিন্তু এই জায়গার মধ্যে অ্যাক্সেলারেশন বেশি, তার মানে হচ্ছে ভেলোসিটির সাথে ইয়ার রিলেশনটা হচ্ছে বিপরীত দিকে, ভেলোসিটি অ্যাক্সেলারেশন রিলেশনটা, অর্থাৎ যে জায়গায় ভেলোসিটি বেশি সেই জায়গায় অ্যাক্সেলারেশন কম, যে জায়গায় ভেলোসিটি কম সেই জায়গায় অ্যাক্সেলারেশন বেশি। সেই হিসাবে আমরা গ্রাফটাকে হয় এটা কি এভাবে যাবে অথবা এইভাবে যাবে, কিন্তু অ্যাক্সেলারেশন সব সময়, হ্যাঁ, যে ডিসপ্লেসমেন্ট বলি এটা, কারণ এটা তো ডিসপ্লেসমেন্ট টাইপ, ডিসপ্লেসমেন্ট এক্স, এটার সাথে সবসময়, অর্থাৎ অ্যাক্সেলারেশনটা সবসময় কেন্দ্রমুখী থাকে, কেন্দ্রমুখী থাকার কারণে এটার মধ্যে একটা মাইনাস চিহ্ন, এরকম মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম, তারপর খাবার হচ্ছে নিচটা দেখা যাচ্ছে না। মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম, এই জায়গাতে হবে গিয়ে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম, আর এই জায়গাতে এসে হবে মিনিমাম, তার মানে পুরো সাইকেল কমপ্লিট হলো। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমরা অ্যাক্সেলারেশনের কার্ভ, এটা হচ্ছে ভেলোসিটির কার্ভ, ডি বাই ডিটি, যেটা হচ্ছে ভেলোসিটি, আর এটা হচ্ছে অ্যাক্সেলারেশন, ডিবি বাই ডিটি। ওকে, এই এই হলো কার্ভ। এখন এই স্যার একটা কোশ্চেন এই ছিল হ্যাঁ, স্যার, থার্ড কার্ভে তো দেখা যাচ্ছে যখন টাইম 0 তখন অ্যাক্সেলারেশন, স্যার ক্লিয়ার, সরি স্যার। হ্যাঁ, টাইম যখন শূন্য তবে অ্যাক্সেলারেশন তো শূন্যই হবে, আর নিজের মধ্যে তার ভেলোসিটি ম্যাক্সিমাম হচ্ছে, কিন্তু এটার ভেলোসিটি চেঞ্জ কম হচ্ছে, চেঞ্জ না, চেঞ্জই হচ্ছে না, কারণ হচ্ছে সেন্টার দিয়ে যখন যাবে তো তার ভেলোসিটি কোনো চেঞ্জ হবে না, ইউনিফর্ম একটা ভেলোসিটি নিয়ে সেন্টারটা অতিক্রম করবে, ইউনিফর্ম ভেলোসিটি যে জায়গায় থাকবে সেই জায়গাতে কোনো অ্যাক্সেলারেশন থাকবে না, ভেলোসিটি ডিফারেন্স এটা হচ্ছে, হ্যাঁ, সেন্টারের ভেলোসিটি ইউনিফর্ম একটা ভেলোসিটি নিয়ে সেন্টার ক্রস করে, সেন্টারের মধ্যে এক সেন্টারে ইউনিফর্ম একটা ভেলোসিটি নিয়ে ক্রস করে। ওকে, তো এখন তোমরা একদম সেম জিনিসটাকে এই ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশনকে ইন টার্মস অফ এক্স এর মাধ্যমে তোমরা প্রকাশ করতে পারো। আমি যে টি এর সাপেক্ষে প্রকাশ করলাম ইন টার্মস অফ এক্স এর সাপেক্ষে, ইন টার্মস ডিসপ্লেসমেন্টের সাপেক্ষে তোমরা এটাকে প্রমাণ করে দেখবে একই ধরনের গ্রাফ আছে। একটু দেখো ভেলোসিটির ক্ষেত্রে দেখো, যখন এক্স এর মান শূন্য ভেলোসিটি ম্যাক্সিমাম, এক্স এর মধ্যে ভেলোসিটি ম্যাক্সিমাম, আবার এক্স যখন ম্যাক্সিমাম তাহলে ভেলোসিটি মিনিমাম, তার মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে তোমরা ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশন দুটোই পরিমাপ করতে পারবা, একটু ক্যালকুলেশন করে দেখবা। তো আমরা এই জায়গার মধ্যে আরেকটা জিনিস একটু হোমওয়ার্ক করতে হবে, এগুলো তো তোমরা করে আসছো, এগুলো নিয়ে আমি আলোচনা করবো না, যে টোটাল এনার্জি অফ এ ভাইব্রেটিং পার্টিকেল, total energy of a oscillating or vibrating particle or simple harmonic oscillator. এটার এনার্জি টোটাল এনার্জি কনস্ট্যান্ট তোমরা জানো, এটা ক্যালকুলেট করে দেখবা।
এটা টোটাল এনার্জি, এটা কনস্ট্যান্ট, তোমরা জানো বিভিন্ন ফর্মে বের করা যায়। তোমরা এই ফরম্যাটেও বের করতে পারো, 2π² tan s² m², এই ফরম্যাটটাও তোমরা দেখতে পারো। একটু সিম্পল একটা ক্যালকুলেশন, এগুলো নিয়ে আর আলোচনা করলাম না। ওকে, তো এটার মধ্যে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো দেখবা এই সূত্রগুলো দিয়ে। এই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো দেখবা এই সূত্রগুলোর সাহায্যে, যে সূত্রগুলো নিয়ে আমরা এখন আলোচনা করলাম। ওকে, তো পরের জিনিসটা হচ্ছে ড্যাম্পড অসিলেশন। তো ড্যাম্পড অসিলেশনে আমরা তিনটা জিনিস নিয়ে আলোচনা করবো, এর মধ্যে আন্ডার ড্যাম্প, ক্রিটিক্যাল ড্যাম্প এবং ওভার ড্যাম্প। খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এগুলো খুব কাজে লাগবে। তোমরা কি ইলেকট্রিক্যাল সার্কিট কোনো কোর্স আছে এই সেমিস্টারে? জি স্যার। ইলেকট্রিক্যাল সার্কিট, তারপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, তো এই কোর্সগুলোতে তোমরা যে সার্কিট যখন অ্যানালাইসিস করবা, তো এই সার্কিটগুলো ড্যাম্পিং সার্কিট না আন্ডার ড্যাম্পিং সার্কিট না ওভার ড্যাম্পিং হচ্ছে না ক্রিটিক্যাল ড্যাম্পিং হচ্ছে সার্কিটগুলো, এগুলো কিন্তু একদম টোটালি সরাসরি তুমি এই ইয়াগুলো এই জায়গার মধ্যে যেগুলো আমরা পড়াবো এগুলো সরাসরি ব্যবহার করবো। তো ওই জায়গার মধ্যে যেগুলো ব্যবহার করবা, যে চার্জ ব্যবহার করবা, হ্যাঁ, আর এই জায়গার মধ্যে আমরা চার্জ ব্যবহার না করে এই যে তার অ্যামপ্লিটিউড গুলো ব্যবহার করি, অ্যামপ্লিটিউডের ড্যাম্পিং হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম, ওই জায়গার মধ্যে টাইমের সাপেক্ষে চার্জের যে ড্যাম্পিং হচ্ছে বা চার্জের ডিসচার্জিং হচ্ছে, ওই জায়গার মধ্যে তোমরা শুধু চার্জ নিয়ে আলোচনা করবা, আর এই জায়গার মধ্যে হচ্ছে আমরা ডিসপ্লেসমেন্ট বা তার অ্যামপ্লিটিউড নিয়ে আলোচনা করি। কিন্তু এই যে একদম সেম জিনিসই তোমরা ওই জায়গার মধ্যে আলোচনা করবা, অর্থাৎ এই জিনিসগুলো তোমরা ওই জায়গার মধ্যে অ্যাপ্লাই করবে। তো ড্যাম্পড অসিলেটর, ওকে, ড্যাম্পড অসিলেটরের আগে আমরা এর আগে যেগুলো পড়ছি, ড্যাম্পড অসিলেটর তো আমরা আলোচনা করব, তার মধ্যে ফ্রি অসিলেটর যেটা আমরা এতক্ষণ আলোচনা করে আসলাম। ফ্রি অসিলেটর বা ভাইব্রেটরটা কি? ভাইব্রেটরটা হচ্ছে যেটা আমরা এতক্ষণ পড়লাম, যে এই যে পেন্ডুলামটা, একটা পেন্ডুলাম যদি এভাবে ঘুরতে দুল দিতে থাকে, তো স্বাভাবিকভাবে আমাদের এই যদি এখন আমরা কোনো একটা পেন্ডুলামে যদি এক্সপেরিমেন্ট করতে যাই, এই পেন্ডুলামটা দোল দিতে 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 একসময় এসে এই জায়গায় স্থির হয়ে যাবে। এই পেন্ডুলামটা একসময় এসে স্থির হয়ে যাবে, তার মানে কি দাঁড়ালো, টাইম কনজিউম হওয়ার সাথে সাথে এই যার মধ্যে তার যে অ্যামপ্লিটিউড, সেই অ্যামপ্লিটিউড একসময় শূন্য হয়ে যাবে। অর্থাৎ কেন শূন্য হয়ে যাবে? ওকে, তার ডিসপ্লেসমেন্ট শূন্য হয়ে যাবে। অর্থাৎ এদিকে যদি আমি টাইম দেই আর এদিকে যদি তার ডিসপ্লেসমেন্ট এক্স দেই, প্রাথমিক অবস্থা তার ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম থাকবে, থেকে আস্তে আস্তে তার ডিসপ্লেসমেন্ট কমতে থাকবে, আস্তে আস্তে তার অ্যামপ্লিটিউড কমতে থাকবে, অ্যামপ্লিটিউড কমতে কমতে তার অসিলেশনটা একসময় শূন্য হয়ে যাবে। এরকম তার অসিলেশন শূন্য হয়ে যাবে। কেন হচ্ছে? কারণ হচ্ছে এই পেন্ডুলামটা যখন এই এয়ার মিডিয়াম আমাদের বায়ুমণ্ডলে যখন অসিলেশন দিচ্ছে, তখন বায়ুমণ্ডলের বায়ুর সাথে তার পলিউশন হচ্ছে। পলিউশন হওয়ার কারণে তার এনার্জি লস করতেছে। পলিউশন, বায়ুমণ্ডলের বায়ুর সাথে পলিউশন ঘটিয়ে তার এনার্জি লস হচ্ছে। এনার্জি লস হওয়ার কারণে এই যার মধ্যে তার যে অ্যামপ্লিটিউড, সে তার অ্যামপ্লিটিউড আস্তে আস্তে ডিকে হয়ে যাচ্ছে, ডিকে হতে হতে একসময় শূন্য হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলছি ড্যাম্পড অসিলেশন। বাট যদি এটা হচ্ছে ড্যাম্পড, আর যদি এটার মধ্যে কোনো ধরনের ফ্রিকশন না থাকে, কোনো ধরনের ফ্রিকশন যদি না থাকে, তাহলে গ্রাফটা কিরকম হবে? গ্রাফটা হবে এই কণাটা এই জায়গা থেকে এই জায়গায় যতটুকু যাবে, প্রতিটা মোমেন্টে, মানে সবসময় এই জায়গা থেকে এই জায়গায় যতটুকু যাবে,
আবার এই জায়গা থেকে এই জায়গায় ততটুকু যাবে, অর্থাৎ বারবার এই সর্বোচ্চ এই 2 পয়েন্টের মধ্যে সে ভাইব্রেশন দিতে থাকবে, কারণ হচ্ছে তার এনার্জি লস হচ্ছে না, তার ইনিশিয়াল অবস্থা যে এনার্জি ছিল সেই এনার্জিটা এখনো বলবৎ আছে, এই কারণে তার ভাইব্রেশনটা এর মধ্যে সীমাবদ্ধ থাকে। ভাইব্রেশন যদি সীমাবদ্ধ থাকে, অর্থাৎ সে এই জায়গা থেকে ইকুইলিব্রিয়াম থেকে উপরের দিকে এদিকে যতটুকু যাবে, ইকুইলিব্রিয়াম থেকে এদিকে ততটুকু যাবে, অর্থাৎ তার ভাইব্রেশনটাকে যদি আমরা এইভাবে দেখি, অর্থাৎ এই জায়গার হাইটটা যদি এটাকে যদি আমরা এ বলি, এই জায়গা এ হবে, এটাও এ হবে, এই হাইটটাও এ হবে, এই হাইটটাও এ হবে, দেন এটাকে এই যে পার্টিকেলটা এটাকে আমরা ফ্রি অসিলেশন বলবো। এখন এই ড্যাম্পড অসিলেশনটার আমরা এই অসিলেশনের আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলা অলরেডি আমরা বের করছি, এন্ড এই ড্যাম্পড অসিলেশনের ম্যাথমেটিক্যাল ফর্মুলা আমরা বের করতে চাই। তো এই ইয়াটা কত আগে ডিকে করবে, এটা ড্যাম্পিংটা কত বেশি হবে সেটা নির্ভর করবে এই জায়গার যে মিডিয়ামের মধ্যে সে মুভ করতেছে সেই মিডিয়ামের ভিসকোসিটির উপর, অর্থাৎ এই মিডিয়ামের ডেনসিটির উপর, ওই মিডিয়ামের সাথে সে কি পরিমাণে এনার্জি নষ্ট করতেছে তার উপর নির্ভর করবে, বা কলিশনের উপর নির্ভর করবে। এখন দেখো সিম্পলি যদি আমরা বলি, এই যার মধ্যে মনে করে এয়ার মিডিয়াম আছে, এখন এয়ার মিডিয়ামে যদি থাকে, এয়ার মিডিয়ামে থাকলে এটার উপর এই পেন্ডুলামটার উপর, পেন্ডুলামটা যদি এদিকে যায়, এয়ার কি করবে, এদিকে যদি পেন্ডুলাম মুভ করে, এয়ার তার বিপরীত দিকে তাকে একটা বল প্রয়োগ করবে, তাই না? যখন সংঘর্ষ হয়, রেস্টোরিং হ্যাঁ রেস্টোরিং না, রেস্টোরিং ফোর্সের বাইরে, আমি রেস্টোরিং ফোর্স তো আছেই, এটাকে পজিশনে আনার জন্য তার উপর একটা রেস্টোরিং পুনরায় ফিরে আনার ফোর্স আছে, পাশাপাশি পাশাপাশি হচ্ছে এই জায়গার মধ্যে যে ভিসকাস মিডিয়াম দিলাম বা এয়ার মিডিয়াম দিলাম, এয়ারের সাথে তার কলিশনের কারণে কণাটার যদি ভেলোসিটি এদিকে থাকে, কণাটা যদি এদিকে যায়, তার বিপরীত দিকে এয়ার তার উপর একটা বল প্রয়োগ করবে, তাই না? জি স্যার রাইট। তাই এখন এই এয়ার যে তার বিপরীত দিকে একটা বল প্রয়োগ করবে, সেই বলের পরিমাণটা কিসের উপর নির্ভর করবে, এই কণাটা যত বেশি ভেলোসিটি নিয়ে এদিকে যাবে তার উপর বিপরীতমুখী বলটা তত বেশি হবে, জি স্যার তাই না? তাহলে এই ফোর্সটাকে, এই যে ফোর্সটা, এই ফোর্সটাকে আমরা যদি এফ, এর আগেরটাকে আমরা রেস্টোরিং ফোর্স দিচ্ছি, আর এটাকে আমরা বলতে পারি ড্যাম্পিং ফোর্স এফডি, অর্থাৎ এটা ড্যাম্প করার জন্য ড্যাম্পিং ফোর্স সমানুপাতিক, এক্ষেত্রে আমরা বলতে পারি ভেলোসিটি, অর্থাৎ এই কণাটার ভেলোসিটি যত বেশি হবে ড্যাম্পিং ফোর্স তত বেশি হবে, কিন্তু ড্যাম্পিং ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে, বিপরীত দিকে, অর্থাৎ মাইনাস, তাই না? জি কথা স্যার, কি বোঝা গেল? জি স্যার, ওকে, তাহলে হ্যাঁ স্যার বোঝা গেল। এফডি ইকুয়াল টু, আমরা এটার মধ্যে একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, ল্যামডা বি। এই ল্যামডা বিটাকে বলা হয় ড্যাম্পিং কনস্ট্যান্ট। ড্যাম্পিং কনস্ট্যান্টটা কি, ড্যাম্পিং ফ্যাক্টর কি, এটাতে আমরা কি বুঝি, আমরা বুঝি তার ভেলোসিটি যদি এক একক বাড়ে বা এক একক ভেলোসিটির জন্য, এক একক ভেলোসিটির জন্য এই কার, এই কণাটার এক একক ভেলোসিটির উপর জন্য তার উপর যে ফোর্সটা প্রয়োগ করে সেই ফোর্সটাই হচ্ছে ল্যামডা, নাকি? কারণ ভেলোসিটি তুমি 1 মিটার পার সেকেন্ড বসাও, তো 1 মিটার পার সেকেন্ড বসালে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এফডি, তার মানে হচ্ছে ল্যামডাটাই ফোর্স, কখন ফোর্স, যখন কণাটার ভেলোসিটি হচ্ছে এক একক। এখন ল্যামডাটাই ফোর্স বলছি, তাহলে ল্যামডাটা হচ্ছে এই জায়গার মধ্যে মিডিয়ামের উপর ডিপেন্ডেন্ট একটা ফোর্স। এখন তার মানে হচ্ছে এই একই জিনিস যদি আমি একটা স্প্রিং এর ক্ষেত্রে চিন্তা করি, একই জিনিস যদি আমি একটা স্প্রিং এর ক্ষেত্রে চিন্তা করি, আমরা ফ্রিকশনলেস স্প্রিং না, একই রকম রেজাল্ট আসবে, একই কথা এগুলো। এই একটা স্প্রিং, এই স্প্রিংটাকে যদি আমি কম্প্রেস করে দেই তাহলে সেভাবে ভাইব্রেট করবে,
এমনি ভাইব্রেট করবে। তো ভাইব্রেট করতে গেলে আমি যদি এটাকে সংকুচিত করে দিই, বা আমি যদি এটাকে সংকুচিত করে এই জায়গায় নিয়ে আসি, তাহলে এই সংকোচনের কারণে যদি মনে করো মাধ্যমটা ফ্রি হয়, কোনো ফ্রিকশন নাই, তাহলে এই সংকোচনের কারণে এই এই বিপরীত দিকে অর্থাৎ এইদিকে একটা প্রত্যয়নী বল থাকবে, যেটাকে আমরা বলছি এফ আর, রেস্টোরিং ফোর্স। এই রেস্টোরিং ফোর্স ইকুয়াল টু আমরা পাইছি কি মাইনাস কে এক্স। আবার যদি এই জায়গার মধ্যে একটা বায়ু থাকে বা কোনো এই স্প্রিংটা যদি কোনো বিসকাস মিডিয়ামের মধ্যে থাকে, তাহলে এই বিসকাস মিডিয়ামের কারণে এই বিসকাস মিডিয়াম কি করবে, যেটা সেটা হতে পারে বায়ু, বায়ুর কথা বলছি, পানি হতে পারে, তেল হতে পারে। এই মিডিয়ামের মধ্যে যদি এটা ভাইব্রেট করতে থাকে, তাহলে এই ভাইব্রেশনের কারণে এই এই ভাইব্রেশনের কারণে এর উপর আরেকটা আলাদা ফোর্স যুক্ত হবে, যে ফোর্সটাকে আমরা ড্যাম্পিং ফোর্স বলছি এফডি। এফডি মানে হচ্ছে ল্যামডা ডি। এই এই ড্যাম্পিং ফোর্সটা ডিপেন্ড করবে এই এটার এই ড্যাম্পিং ফোর্সটা এটার উপর ডিপেন্ড করবে, অর্থাৎ ভেলোসিটির উপর। ভেলোসিটি যত বেশি হবে ড্যাম্পিং ফোর্সটা তত বেশি হবে। তো এখন হচ্ছে এই যে দুইটা ফোর্স, তার মানে হচ্ছে টোটাল ফোর্স অন স্প্রিং অন অর অন পার্টিকেল, স্প্রিং অর পার্টিকেল, বা এটা যদি আমরা একটা পার্টিকেল ইয়ে দিয়ে দিই, বস্তু দিয়ে দিই যার ভর হচ্ছে এম, তাও হবে। এই টোটাল ফোর্স অন দ্য পার্টিকেল কি হবে, কণার উপর টোটাল ফোর্সে কি হবে, এফ টি ইকুয়াল হচ্ছে এফ আর রেস্টোরিং ফোর্স প্লাস হচ্ছে ড্যাম্পিং ফোর্স। এটা হবে না? তাহলে জি স্যার। এই ফোর্সটা এবং এই ফোর্সটা এটার উপর প্রয়োগ করার কারণে এই জায়গার মধ্যে কণাটার একটা, এখন এই দুইটা ফোর্স ক্রিয়া প্রতিক্রিয়া যদি একই দিকে হয় বা বিপরীত দিকে হয়, যাই হোক, হওয়ার পর এই বস্তুটার উপর একটা নেট ফোর্স, এই বস্তুটার উপর একটা নেট ফোর্স থাকবে। ওই নেট ফোর্সে কি করবে, এই কণাটার মধ্যে একটা অ্যাক্সেলারেশন তৈরি করবে, যেটা হচ্ছে এ আমরা বলছি। তার মানে হচ্ছে এই নেট ফোর্সটা কি আছে এখন, এফটি। তো তার মধ্যে যে অ্যাক্সেলারেশন তৈরি করবে, সেই অ্যাক্সেলারেশন হচ্ছে এ এফটি এ, আর তার মেস আমরা ধরছি এম, ইকুয়াল হচ্ছে এফ আর হচ্ছে মাইনাস কে এক্স প্লাস এফডি হচ্ছে মাইনাস ল্যামডা ভি। তাহলে এটাকে এম কে আমরা লিখতে পারি এম এম একে আমরা এক্স এর মাধ্যমে যদি প্রকাশ করি, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল হচ্ছে মাইনাস কে এক্স মাইনাস ল্যামডা ভেলোসিটি প্রকাশ করি ডিএক্স বাই ডিটি। এখন হচ্ছে এটাকে আমরা যদি রিঅ্যারেঞ্জ করি, তাহলে দাঁড়ায়, রিঅ্যারেঞ্জ করলে কি দাঁড়ায়, এম ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ল্যামডা ডিএক্স ডিটি প্লাস কে এক্স ইকুয়াল টু 0। যদি আমরা যদি ভাগ করো তাহলে কি দাঁড়ায়, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ল্যামডা বাই এম ডিএক্স ডিটি প্লাস
a by m into x। এটাকে আমরা যদি এভাবে লিখি, d square x dt square, এটাকে আমরা একটা ধ্রুবক দেই। তো এটা ধ্রুবকটা একটু ক্যালকুলেশনের সুবিধার জন্য আর কি, হ্যাঁ ক্যালকুলেশনের সুবিধার জন্য বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম একটা কনস্ট্যান্ট ধরে নিছে। বিভিন্ন জন বিভিন্ন ভাবে ধরে নিছে আর কি। তো অনেকে সরাসরি একটা কনস্ট্যান্ট ধরে নিছে, অনেকে আবার অন্য একটা ভ্যালু ধরে নিছে। তো আমরা এটার মধ্যে আমরা এই এই ল্যামডা বাই 2 এর পরিবর্তে আমরা 2d নিলাম। d দ্বারা দ্বারা এটা ড্যাম্পিং বোঝাচ্ছে, dx বাই dt প্লাস এটা সমান আমরা ওমেগা স্কয়ার লিখলাম ইকুয়াল টু 0, যেখানে 2d ইকুয়াল হচ্ছে b বাই ল্যামডা বাই m আর ওমেগা স্কয়ার সমান হচ্ছে k বাই n। এই যে ইকুয়েশন আমরা পাইলাম, ইকুয়েশন নাম্বার 1, এই ইকুয়েশন নাম্বার 1 কে বলা হয় ড্যাম্প হারমোনিক অসিলেটর। দিস ইজ the equation 1 is known as differential second order differential equation of damped harmonic oscillator। এই যে আমাদের ডিটা হচ্ছে একটা ড্যাম্পিং ফ্যাক্টর, এই ডিটা মানে এটা হচ্ছে ড্যাম্পিং ফ্যাক্টর, ল্যামডাটা ড্যাম্পিং কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে এটার সাথে এটা রিলেশন হচ্ছে এটা যত বেশি হবে এই ডি তত বেশি হবে। আবার কেউ যদি তোমরা এই যার মধ্যে এই 2 না ব্যবহার করে ডিও ব্যবহার করতে পারো, সেই ক্ষেত্রে হচ্ছে যে এদিকে একটা যদি ইয়া থাকে ওই 2 বাই ভ্যালুটা নিচে 2 চলে আসবে আর কি এদিকে। আর যদি সরাসরি ডি ব্যবহার করা যাবে কোনো সমস্যা হবে না, ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এটার মধ্যে 2d রেখে দিলাম। তো যে পরবর্তী যে ক্যালকুলেশনটা, এই সলিউশনটা একটু বড়, এই সলিউশনটা আজকে না ধরি কারণ দলে শেষ করতে পারবো না। তো এই সলিউশনটা একটু বড়, আর এই সলিউশন থেকে ক্রিটিক্যাল ড্যাম্পিং, আন্ডার ড্যাম্পিং, ক্রিটিক্যাল ড্যাম্পিং এবং ওভার ড্যাম্পিং এই তিনটা জিনিস আমরা ব্যাখ্যা করব। তো এই কারণে একটা ফুল ক্লাস হলে আমার জন্য সুবিধা হয় যে পুরো জিনিসটাই একই দিনে আলোচনা করব, তোমাদের মনে থাকবে। তো আমি এতটুকু আজকে ডিফারেনশিয়াল ইকুয়েশন পর্যন্ত তোমাদের রেখে দিলাম। স্যার এর আগের পেজটা একটু বুঝাইলে ভালো হতো। কোনটা? এটা? হ্যাঁ হ্যাঁ স্যার, এই পেজটা বুঝাইলে একটু স্যার স্যার ইকুয়েশন 1 কোনটা স্যার বুঝলাম না স্যার। এই যে এই ইকুয়েশনটা, ইকুয়েশন 1 কে আগে দিছি একটা, মার্ক করে দিলে স্যার ভালো। এই যে মার্ক করাই আছে ইকুয়েশন নাম্বার 1, দেখো নাই? হ্যাঁ স্যার দেখছি। আচ্ছা, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। কোনটা বললে এই অংশটা কোন জায়গাটা? এই এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, এইটা নিয়েও কারো কনফিউশন, শুধু এই যে আমাদের ড্যাম্পিং ফোর্সটা নিয়ে তোমাদের একটা আলাদা টার্ম হিসেবে ড্যাম্পিং ফোর্স এই যে আমাদের তৈরি হয়েছে, তাই না? স্যার ওই যে রেস্টোরিং ফোর্সটা আরেকবার বললে ভালো হতো। কোনটা? রেস্টোরিং ফোর্সটা, জি জি ওইটা। এই যে এটা FR ইকুয়াল টু মাইনাস KX কিভাবে হলো? স্যার এটা একবার বললে ভালো হতো। তো এটা তো একটু আলোচনা করলাম, এতদিন রেস্টোরিং ফোর্স নিয়ে আলোচনা করলাম, এটা কিভাবে আসলো শুরু থেকেই শুরু করলাম। তোমরা সরাসরি হুকের সূত্র বলছো, আমি সেই জায়গা থেকে না গিয়ে বিকল্প উপায়ে যে একদম তুমি কোনো সূত্র তো জানো না, সাধারণ জ্ঞান থেকে আমি এটা প্রতিপাদন করে দেখালাম যে রেস্টোরিং ফোর্সটা কিভাবে আছে। ওকে, সহজ কথা, যদি তুমি একদম সিম্পলি যদি চিন্তা করো, এটার মধ্যে একটা স্প্রিং দেওয়া আছে,
তুমি কি আর আগের ক্লাসগুলো করছো? স্প্রিং এর ক্ষেত্রে নাই রিস্ট্রিং ফোর্স বুঝলাম, কিন্তু উপরে পেন্ডুলামের ক্ষেত্রে ওটা আচ্ছা, পেন্ডুলামের ক্ষেত্রে দেখো, পেন্ডুলামটা এটার মধ্যে সহজ করে চিন্তা করো। স্প্রিং এর ক্ষেত্রে পেন্ডুলামের ক্ষেত্রে একই জিনিস হবে। এটার মধ্যে দেখো, এই পেন্ডুলামের ক্ষেত্রে তুমি যদি এই কোনো ফিকশন নাই, ওকে, এটা কি একই জনের প্রশ্ন করছো যে এফ আর ইকুয়াল টু মাইনাস কে এক্স, আবার এটার ক্ষেত্রে এটার না সামঞ্জস্য স্যার, কিনা? না না। ভিন্ন জন। আচ্ছা দেখো, এটার ক্ষেত্রে হচ্ছে দেখো, স্প্রিংটা যদি কোনো ফিকশন না থাকে, তো এই কণাটা যদি এই জায়গায় দুল দিতে যায়, এই জায়গায় দুল দিতে যায়, তো এই দুল দিতে গেলে কণাটা কেন এদিকে আসবে? এই কণাটা কেন এদিকে আসবে? হ্যাঁ, ওটা রিস্ট্রিং ফোর্স। কণাটা এইদিকে যে কারণে আসবে সেটাকে তো আমরা রেস্টুরেন্ট ফোর্স বলছি। তার মানে না, সহজ কথা, এই কণাটা এদিকে আসবে, এদিকে আসলে একটা তারপর একটা ফোর্স প্রয়োগ করা হবে, একটা ফোর্স লাগবে, সেই ফোর্সটা কারণে সে এদিকে আসবে। আবার যখন সে এদিকে যাবে, ফোর্সটা তখন এদিকে কাজ করবে। অর্থাৎ এর মধ্যে যে ফোর্স গুলো কাজ করুক না কেন, সবাই চায় সে তার যে ইকুইলিব্রিয়াম পজিশন আছে সেই ইকুইলিব্রিয়াম পজিশনে সে থাকতে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ফোর্সটা এদিকে কাজ করবে, এদিকে কাজ করবে, সোর্স কোথায়? এই ফোর্সের সোর্স কোথায়? এই ফোর্সটা থেকে আসে? হ্যাঁ, ওকে, দেখো এগুলো একটু আরো আচ্ছা দেখো, এটার মধ্যে একটু বোঝার সুবিধার জন্য আমি করছি। এই যে এটার মধ্যে হচ্ছে তার ম্যাথ হচ্ছে এম, তো এটার উপর একটা এদিকে একটা তার এদিকে এটার ম্যাথ যেহেতু এম, তো তার এদিকে টোটাল একটা ওজন কাজ করবে যেটা হচ্ছে এমজি, নাকি? এমজি কাজ করবে না? জি স্যার, জি স্যার। তো এমজি যদি কাজ করে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই জায়গা থেকে যদি এইভাবে টানি, একটা রেখা টানি, তাহলে এই কোণটা কি হবে? থিটা না? জি, সেটা কোন? ওকে, এই এমজি হচ্ছে নিচের দিকে কাজ করে, আর এই অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এই এমজি দুটো উপাংশ থাকবে, একটা এই বরাবর কাজ করবে, আর হচ্ছে এই যে বরাবর, এই স্পর্শক বরাবর একটা আরেকটা ফোর্স কাজ করবে। এই এমজি দুটো উপাংশ, একটা হচ্ছে এদিকে কাজ করবে, আরেকটা এদিকে কাজ করবে। এদিকে যেটা কাজ করবে সেটা হচ্ছে এমজি কস থিটা, এটা তো বুঝো নাকি? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আর এই জায়গা হচ্ছে যেটা কাজ করবে সেটা এমজি সাইন থিটা। তো এই এমজি কস থিটা আর এই যে ববের যে টান, এটাকে নাকচ করে দিবে, শুধু তাহলে কোন ফোর্সটা থাকবে? এমজি এলো সাইন এমজি থিটা। সাইন থিটা। এই এমজি সাইন থিটা হচ্ছে এটার মধ্যে রেস্টোরিং ফোর্স। আচ্ছা, তো তোমরা কিন্তু এমজি সাইন থিটা কি পাইছো? এই জায়গার মধ্যে এমজি সাইন থিটা আকারে কি পাইছো এই জায়গা কোথাও? না 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 স্যার। তাহলে আসছে কি এক্স আর কে? কে? তাহলে এই এক্স আর কে, কে এক্স এর সাথে এটার সম্পর্ক কি? এটা কি একই জিনিস? এই দুটো একই জিনিস। এই কারণে কেন একই জিনিস? এটা যদি ফোর্স হয়, কেন এটা একই জিনিস? কারণ হচ্ছে এই সাইন থিটা টার্মটা থাকবে না। কারণ হচ্ছে এই যার মধ্যে পেন্ডুলাম, একটা পেন্ডুলামের গতি, একটা পেন্ডুলামের গতি সিম্পল হারমোনিক মোশন হওয়ার জন্য একটা শর্ত আছে। শর্ত কি? সরল পথে থাকতে হবে। এটার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট 4 ডিগ্রি কম হতে হয়। 4 ডিগ্রি, 4 ডিগ্রি। 4 ডিগ্রি কম, কম। বেশি না। অর্থাৎ ছোট অ্যাঙ্গেল হতে হয়। তাহলে ছোট যদি অ্যাঙ্গেল হয়, তো সাইন 4 ডিগ্রি মানে হচ্ছে এই যার মধ্যে সাইন থিটা মানে থিটার কাছাকাছি আসে। এই সবগুলো ভ্যালু বসাইয়া দেখো, এই সবগুলো ভ্যালু বসাইয়া দেখো, তুমি এই লিনিয়ার টার্ম পাবে। এগুলো তোমরা স্যার একটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা, যে Hello? যে বলছো f = kx, সে কি আমার আগের ক্লাসগুলো করছো? জি স্যার, করছিলাম। কিন্তু ওইটার মধ্যে যেগুলো আলোচনা করলাম, আমি শুধুমাত্র স্প্রিং এর ওইটুকু বুঝতে চাচ্ছিলাম, আমি শুধুমাত্র স্প্রিং। স্প্রিং হচ্ছে, তুমি যদি এই জায়গার মধ্যে সহজ কথা, একটা স্প্রিং কে যদি তুমি কম্প্রেস করো, এই জায়গাতে আছে স্প্রিংটা, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, সেটাকে টেনে যদি তুমি আরো বর্ধন করো তো এদিকে টানবা। তাহলে তুমি যদি টান দাও, তো তোমার উপর, তোমার হাতের উপর দেখবে স্প্রিং এইদিকে টান দিবে। এই যে ফোর্সটা তোমার হাতের উপর যে ফোর্সটা প্রয়োগ করছে, সেটাই স্প্রিং চাচ্ছে সে পূর্বের অবস্থা ফিরে আসার জন্য, সেটাই রেস্ট্রিং ফোর্স। সেটা রেস্ট্রিং ফোর্স F। তার হচ্ছে তুমি এটাকে যত বেশি বর্ধিত করবা, যত বাড়াবা, এই স্প্রিংটা তোমার উপর কি তত বেশি বল প্রয়োগ করবে না হাতে?
জি স্যার। তো হাতে প্রয়োগ করলে তার মানে কি x সমানুপাতিক এটার মধ্যে কি x হচ্ছে তুমি যতটুকু বাড়াচ্ছ, তুমি যত বাড়াবা তোমার উপর হাত তত বেশি, তোমার হাতের উপর স্প্রিং তত বেশি বল প্রয়োগ করবে, এবং তুমি যেদিকে বাড়াচ্ছ স্প্রিং তার বিপরীত দিকে তোমার উপর বল প্রয়োগ করতেছে, এই কারণে যে আমার একটা রিলেশন জি মাইনাস। স্যার বুঝতে পারছি। আর ওই ধ্রুবক হচ্ছে কে, বুঝতে পারছি। সিম্পল জিনিস। ওকে, এই জায়গাতে রাখলাম। হ্যাঁ, নেক্সট ক্লাস আমি হ্যালো স্যার অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা ক্লিয়ার হতে পারলাম না স্যার, কিভাবে ওর তো হয়ে যায়। এত কিছু তোমার জানার দরকার নেই, তোমার অ্যাটেন্ডেন্স কাউন্ট হলেই হলো নাকি? জি স্যার, জি স্যার। তোমার গত ক্লাস করছো তুমি? জি স্যার। গত ক্লাস করছো, নাম কি তোমার? স্যার সফিউল। গত ক্লাসটা ছিল কবে? 7 তারিখ না 6 তারিখ? 6 তারিখ। লাস্ট ক্লাসটা স্যার স্যার এখানে টোটাল ফোর্সটা ওখানে আমার একটু সমস্যা ছিল। হ্যালো তোমার নাম কি? স্যার সফিউল স্যার 6 তারিখ ছিল। হ্যাঁ 6 তারিখ। তোমার নাম কি? স্যার সফিউল। সফিউল। কি নামে ঢুকছো? সফিউল নামে না আইডি দিয়ে রাখছো? না স্যার সফিউল না নামে ঢুকছি স্যার। হ্যাঁ, তোমাদেরকে না বলা হয়েছে যে সবাই তোমাদের আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলবা? স্যার এই যে আমাদের আইডি দিয়ে তো স্যার ঢোকা, মানে অনেকেই ঢুকছে কিন্তু আমরা। হ্যাঁ, অনেকে আইডি দেওয়া আছে কিন্তু ম্যাক্সিমামেরই নাই। তুমি কি আইডি আছে তোমার নামের পাশে? জি স্যার। কত আইডি তোমার? স্যার 18001। এক আইডি? জি স্যার। 1800 আইডি 1। এটা হচ্ছে 6 তারিখের ক্লাস। এটা হচ্ছে 6 তারিখের ক্লাস। তুমি দেখো তোমার অ্যাটেন্ডেন্স কাউন্ট হয়েছে কিনা। এই যে এটা তোমার না, 80 নাম্বার সিরিয়াল তোমার আছে? স্যার আমার কাছে তো ভিডিও আসতেছে না। এখনো আসে নাই স্যার, আপনার ভিডিও আসে নাই? না স্যার। ওকে, এটা শেয়ার। আসছে? জি স্যার, জি স্যার। এটা কার আইডি এটা? জি স্যার আমার স্যার। তো তোমাদেরকে একবার বললাম যে আমার কাউন্ট হচ্ছে তোমাদের, তারপরে এডিটিংয়ের প্রশ্ন করার মানে আছে? তুমি কি প্রথম দিক দিয়ে ক্লাস করো নাই? জি স্যার করছে। তো করছি, তুমি শোনো নাই যে আমি বলছি যে কাউন্ট হচ্ছে? ওকে, এগুলো নিয়ে আর প্রশ্ন করো না অযথা। কে কি বলতে চাচ্ছিলা? কে কি বলতে চাচ্ছিলা যে ইয়ে নিয়ে, লেকচার নিয়ে, টোটাল এনার্জি ব্যাপারে? স্যার টোটাল ফোর্সের ওখানে আর কি এখানে স্যার এই যে বল দুটো ক্রিয়া করতেছে, একটা হলো এফ আর একটা হলো এফডি। এফ আর তো স্যার ওই স্থিতিস্থাপকতার কারণে যে আমার রিস্টোরিং ফোর্সটা, আর এফডি হলো ওই ডাম্প ফোর্স যেটা ক্রিয়া করতেছে, মানে দুটাই হলো ওই আমার ইকুইলিব্রিয়াম পজিশন আনার জন্য ক্রিয়া করতেছে। আর আমি স্যার যে চাপটা দিলাম আর কি, সংকোচন যে করলাম, এই বলটা কোথায় গেল? কোনটা? আগে স্যার আমি এটা তো প্রথমে আমি বাইরে থেকে যে ফোর্সটা দিলাম নাকি? হ্যাঁ হ্যাঁ জি স্যার, জি স্যার। শোনো, এই যার মধ্যে কনফিউশনটা, এন্ড আমি বাইরে থেকে এক্সটার্নাল একটা ফোর্স দিয়ে দিলাম, এটাকে আমি কন্টিনিউয়াস দিয়ে দিচ্ছি। একবারই দিয়ে ছেড়ে দিচ্ছে স্যার। হ্যাঁ, এখন হচ্ছে স্প্রিংটা তুমি ধরে নাও যে তুমি তো বাইরে থেকে কোনো ফোর্স দিলা না, তুমি বাইরে থেকে কোনো ফোর্সই দিলা না, একটা কণা তার ভাইব্রেশনরত আছে, ভাইব্রেশনরত, তখন তুমি তোমার তার অবজারভেশন শুরু করলা। জি স্যার, বুঝছি এবার বুঝছি। ওকে, আরেকটা জিনিস এটার মধ্যে যেহেতু আমি
তিনটা ফিগার অঙ্কন করে ফেলছি। আরেকটা ফোর্স আমরা এটার মধ্যে দেখবো, একটা ড্যাম্পড ফ্রি আর একটা হচ্ছে ফোর্সড অসিলেশন, বা এটাকে বলা হয় ড্রাইভেন অসিলেশন। তো ড্রাইভেন অসিলেশনটা হচ্ছে তোমরা তো ওয়াল ঘড়ির মধ্যে একটা পেন্ডুলাম দেখো যে বারবার সে ঘুরে যেতে থাকে, তাই না? দেখছো কি ওয়াল ঘড়ি? জি স্যার। তো ওয়াল ঘড়িতে এই যে পেন্ডুলামটা বারবার দোল দিতে থাকে, তখন এটাকে এই যদি আমরা এই আলোচনার সাথে কম্পেয়ার করি, তখন কি মনে হবে? মনে হবে যে সে হচ্ছে এই যে তার কোনো ড্যাম্পিং হচ্ছে না, সেই তার ইকুইভ্যালেন্ট পজিশন থেকে দুই সাইডের সমান দূরত্বে সে অতিক্রম করতেছে, অর্থাৎ এই টাইমের সাপেক্ষে এই গ্রাফটাকেই সে অনুসরণ করতেছে, তাই না? ডান দিকে যতটুকু যাবে, বাম দিকে ততটুকু যাবে, ডান দিকে ততটুকু যাবে, বাম দিকে ততটুকু যাবে, তাই না? এরকম মনে হচ্ছে না? জি স্যার। ওই যে কোনো ড্যাম্পিং না, আসলে কি ওর মধ্যে ড্যাম্পিং হওয়ার কথা, কারণ হচ্ছে সে একটা এয়ার মিডিয়ামের মধ্যে দিয়ে সে ভাইব্রেট করছে, একসময় সে শূন্য চলে আসার কথা, তার ডিসপ্লেসমেন্ট শূন্য হয়ে যাওয়ার কথা, তার টেম্পারেচার শূন্য হয়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে না। কারণটা কি? কারণটা হচ্ছে ওই জায়গার মধ্যে যে ড্যাম্পিং হচ্ছে, যে ড্যাম্পিং ফোর্সটা হচ্ছে, সেই ড্যাম্পিং ফোর্সের এগেইনস্টে ড্যাম্পিংটাকে রিকভার করার জন্য এটার মধ্যে একটা সাইনুসয়েডাল পেরিয়ডিক একটা ফোর্স দেওয়া হয়, বাইরে থেকে পেরিয়ডিক একটা ফোর্স প্রদান করা হয়। তো ওই পেরিয়ডিক ফোর্সটা প্রদান করার কারণে তার যে ড্যাম্পিংটা হচ্ছে, সেই ড্যাম্পিংটা বারবার প্রতি সাইকেলে গিয়ে, প্রতি মোমেন্টে গিয়ে এটা রিকভার হচ্ছে। এই কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে এই ফোর্সটা হচ্ছে যে সিম্পল হারমোনিক মোশন প্রদর্শন করছে, আসলে সে সিম্পল হারমোনিক মোশন প্রদর্শন করতেছে না, তার কি এই কারণে এই ভাইব্রেশনটাকে বলা হয় ফোর্সড ভাইব্রেশন অথবা ড্রাইভেন ভাইব্রেশন। জাস্ট হচ্ছে সেটার আমরা ম্যাথমেটিক্যাল একটা ইকুয়েশন দেখবো, তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখবো, বিস্তারিত এটা নিয়ে আলোচনা করবো না, বিস্তারিত আলোচনা করবো হচ্ছে ড্যাম্পড নিয়ে। ওকে, আজকে এটার মধ্যে ফোর্সটা কি স্যার এটা বুঝি নাই, পেরিয়ডিক ফোর্স। পেরিয়ডিক ফোর্স মানে হচ্ছে এটার মধ্যে এই পেরিয়ডিক ফোর্স, ওকে আমি ড্যাম্পিং ফোর্সে যখন আসবো তখন আলোচনা, ড্রাইভিং ফোর্স যখন আলোচনা করবো তখন এটা নিয়ে কথা বলবো। ওকে এটার মধ্যে আমাকে বলতেই হবে। ঠিক আছে, এই জায়গায় রাখলাম।